ব্যারিস্টার রেজা। ব্রেকে যাওয়ার আগে আমরা আপনাদের কল নিচ্ছিলাম দর্শক, তো চলে যাচ্ছে আপনাদের ফোন করে, কারণ অনেক দর্শক আমাদের সাথে কথা বলার জন্য ওয়েট করে আছেন। আচ্ছা, আমরা কলারকে আই থিঙ্ক হারিয়ে ফেলেছি। আশা করছি কলার আপনি আবার ট্রাই করবেন আমাদের সাথে কথা বলার জন্য। আমরা রেজা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। রেজা ভাই, যে আমরা আপনার কাছে একটা ছোট কোশ্চেন ছিল, যে আমরা সবসময় শুনি ক্লায়েন্ট কেয়ার বা ক্লায়েন্ট এক্সপেকটেশন, তো এই ব্যাপারে যদি আপনি একটু বুঝায় বলতেন দর্শকদেরকে। দেখেন, আমাদেরকে প্রত্যেক ক্লায়েন্টকেই অবশ্যই যথেষ্ট কেয়ার নিয়ে তাদেরকে দেখতে হবে এবং তাদেরকে প্রপারলি অ্যাডভাইস করতে হবে। এবং অনেক সময় আরেকটা জিনিস যেটা আমি দেখেছি আমাদের কমিউনিটির ক্লায়েন্টের সাথে ডিল করে, অনেকের একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকে এবং অনেকে যখন লয়ারের কাছে যান তখন তারা মনে মনে কি উত্তরটা চান এটা তারা ঠিক করেই যান, এবং যখন আপনার উত্তরটা তাদের মনোভূত হয় না তখন অনেকেই কিন্তু অসন্তুষ্ট হন। অনেকে মনে করেন যে আপনি তাদেরকে হেল্প করছেন না বা হেল্প করতে চাচ্ছেন না। এবং অনেক সময় অনেক ক্লায়েন্ট হয়তো আপনাকে এমন কথা বলে বসবে যেটা হয়তো আপনার ইথিক্সের পরিপন্থী হবে। যেমন দেখুন, এরকম প্রায় টেলিভিশনে অনেকেই বলেন যে আমি আর এখন সাইনে যাই না। যে কোনো লয়ার কিন্তু আপনাকে বলবে আপনাকে অবশ্যই কমপ্লাই করতে হবে। আমি কি কখনো আপনাকে বলবো যে আপনি আর সাইনে যাবেন না? অবশ্যই না, কারণ আপনি নন কোঅপারেশন করবেন, নন কমপ্লায়েন্স হবেন। তো এটা যদি অনেক সময় আপনাকে বলে তখন বলবেন যে আপনি তার ভালো চাচ্ছেন না। এবং দেখা গেছে অনেকে হয়তো সাইনে গেলেন, সাইন থেকে তাকে তো ধরে নিয়ে গেল, বলে হ্যাঁ তোমার উকিল তোমাকে ইচ্ছা করে ধরাই দিল, এটা সে তোমার কেমন উকিল, সে তোমার জন্য কেয়ার করলো না। কিন্তু এখানে মনে রাখতে হবে, দেখুন এই যে আমরা যত কিছুই আমরা করি না কেন, একটা লয়ারের কিন্তু আলটিমেট আপনার অবশ্যই ক্লায়েন্টের বেস্ট ইন্টারেস্ট আপনাকে দেখবেন, কিন্তু আপনার আলটিমেট রেসপন্সিবিলিটি লাইজ টু দ্য কোর্ট অ্যান্ড দ্য সিস্টেম, জুডিশিয়াল সিস্টেম। আপনি কোর্টকে মিসলিড করে বা সিস্টেমকে মিসলিড করে আপনি কোনো কিছু করতে পারবেন না, এটা আনইথিক্যাল। আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, কিন্তু অবশ্যই কোনো ইল্লিগাল পন্থাতে নয়, কোনো ইমোরাল ওয়েতে নয়। এবং ক্লায়েন্টকেও আপনাকে পরামর্শ দিতে হবে যে কোনটা তার জন্য ভালো। এবং দেখেন, যেহেতু আমরা মনে করি যে ইমিগ্রেশন ম্যাটারটা অনেকটা সিভিল ম্যাটারের মতো, যেমন আপনি জানেন সিভিল ম্যাটারে লয়ারের দায়িত্ব আছে ক্লায়েন্টকে স্ট্রংলি অ্যাডভাইস করা যে এই কেসটা তার করা উচিত নয়, এটা করলে সে লাভবান হবে না। কোনো কোনো ক্ষেত্রে ওই কেসটা না করা, যেখানে আপনি দেখছেন যে কেসটা করলে চরমভাবে একটা সিস্টেমকে অ্যাবিউজ করা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লিয়ারলি বলে দেওয়া উচিত না এই কেসটা আমি নেবো না, বা এই কেসটা তোমার করা উচিত নয়। তো এরকম অনেক ক্ষেত্রে দেখা যাবে হয়তো আমাদের কমিউনিটিতে অনেকেই হয়তো এ ব্যাপারে মাইন্ড করতে পারেন, বলতে পারেন যে না, উকিল সাহেব আমাকে সাহায্য করছেন না, হেল্প করছেন না। কিন্তু আমি যতদূর জানি আমাদের বাঙালি কমিউনিটি লয়াররা আপ্রাণ চেষ্টা করেন, তারা বাঙালি ক্লায়েন্টকে তারা ভালোবাসেন, তাদেরকে ভালো করার জন্যে অনেক চেষ্টা করেন, সবাই করেন। আমি শুনিনি বা আমি জানি না যেরকম আমাদের বাঙালি কোনো সলিসিটার বা ব্যারিস্টার ক্লায়েন্টের জন্য কাজ করেননি, বা ক্লায়েন্টের জন্য তারা অনেক দূর, হয়তো কয়েক মাইল দূর পর্যন্ত তারা চলে যান ক্লায়েন্টকে হেল্প করার জন্যে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন, এটা কারণ আমাদের কমিউনিটিতে অধিকাংশ ইমিগ্রেশনের ম্যাটারে কিন্তু ফিক্সড ফি, দেখা যায় ফিক্সড ফিতে অনেক বেশি কাজ করা হচ্ছে, তার এরপরেও কিন্তু লয়ার আর আগের ফি থেকে বেশি পয়সা কিন্তু চাচ্ছেন না। এটা যদি আপনি করতেন, নর্মাল একটা ম্যাটার হলে, সিভিল ম্যাটার হলে আপনি হয়তো আওয়ারলি বেসড আপনি যেতেন, যত ঘন্টা দিয়ে প্রতি ঘন্টা হয়তো 250 পাউন্ড 300 পাউন্ড করে হয়তো চার্জ করতেন। সেই হিসাবে তখন দেখেন আপনার কত পয়সা হয়তো ফি হয়ে যেত। তা আমাদের কমিউনিটিতে আমরা দেখেছি, আমরা বাঙালি কমিউনিটি ক্লায়েন্টদের হেল্প করার জন্যে অনেক কম একটা ফি, ফিক্সড ফি আমরা চাই। যে তারপর ওটার পরেও কিন্তু আমরা নেগোশিয়েট করে অনেক ক্ষেত্রে দেখা যায় আরও অনেক কম নেওয়া হয়। তো আন্তরিকভাবে আমরা মনে করি যে আমরা সবাই ক্লায়েন্টের জন্য চেষ্টা করি। হয়তো কোনো কোনো ক্ষেত্রে মানুষ মতে ভুল করতে পারে, ভুল ত্রুটি হওয়া সম্ভব সর্বক্ষেত্রেই, কিন্তু ইন জেনারেল আমার মনে হয় করা হয়। আর আপনি যেটা বললেন যে ক্লায়েন্টের অনেক সময় আনএক্সপেক্টেড এক্সপেকটেশন থাকে, যেমন ধরেন তিনি মনে করতে পারেন তার পাশের গ্রামের আব্দুল করিমের ভিসা হয়েছে, তার কেন হবে না। মনে রাখতে হবে প্রতিটা কেস কিন্তু ডিফারেন্ট, এবং অনেক সময় একই ফ্যাক্টের পরে কিন্তু বিভিন্ন জাজ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত দেবেন। যেমন আমারই মনে আছে, আমি একটা ইরানিয়ান 2 বন্ধুর কেস নিয়ে ডিল করছিলাম। 2 বন্ধুরই একই ঘটনা, 2 বন্ধু একই ঘটনার কারণে তারা পালিয়ে এসেছে। একজন পরবর্তীকালে গিয়েছে বার্মিংহামে, আরেকজন গিয়েছে আসছে লন্ডনে। দুজনেরই কেস কিন্তু
আমি করেছি, একই আর্গুমেন্ট, সম্পূর্ণ একই লিগাল আর্গুমেন্ট, ফ্যাকচুয়াল আর্গুমেন্ট সেম, ঘটনাও সেম। বার্মিংহামের কেসটা কিন্তু রিফিউজ হয়েছে এবং দুবার পারমিশন চেয়েও পারমিশন রিফিউজ হয়েছে। লন্ডনের কেসটা কিন্তু প্রথম চান্সে অ্যালাউ হয়ে গেছে, সমাবেশ অ্যাপিলও করেনি। তো তাহলে আপনি বুঝতে পারছেন যেটা কত কঠিন, যে একই ঘটনার উপর ভিত্তি করে দুই জাজ দুই রকম রায় দিতে পারে, এটা মনে রাখতে হবে। আবার হোম অফিসেরই কিন্তু অনেক ডিসকাশন আছে। অনেক ক্ষেত্রে আপনি হয়তো অ্যাপ্লিকেশন করলেন, যে পরিমাণ ইনভেস্টিগেশন করা উচিত ওই পরিমাণ কিন্তু ইনভেস্টিগেশন করলেন না, তো সেটাতেও কিন্তু আপনার প্রবলেম হয়। আবার তখন আপনি মনে করছেন যে না, আমার উকিল ভালো না, কেন আমার কিছু নাকচ হলো, আমার ভাই আব্দুল করিমের তো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে নিল। কিন্তু একই ফ্যাক্টের পরে সম্ভব যে সম্পূর্ণ দুটো ডিফারেন্ট ডিসিশন আসতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে হোমের সাথে ডিসকাশন তারা ব্যবহার করে, কোনো কোনো ক্ষেত্রে করে না। আরেকটা ব্যাপারে, যেমন আমি যেটা একটু বলেছিলাম সাইনিংয়ের ব্যাপারে, অনেকেরই কিন্তু সাইন ইন করতে একটা প্রচণ্ড বাধা বা ভিত্তি কাজ করে, যেন আমি সাইন করবো না, আমার মান সম্মান চলে যাবে। তো আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি দেশে অবৈধভাবে আসেন তখন তো আপনাকে কিছু না কিছু হ্যাসেল তো মেনে নিতেই হবে। কারণ আপনি তো বলতে পারেন না যে আমি এখানে আসছি, আমাকে দেশে থাকতে দিতেই হবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি অন্যের একটা দেশে এসে আপনি আশ্রয় চাচ্ছেন বা আপনি থাকতে চাচ্ছেন, তাদের নিয়মকানুন তো আপনাকে মেনে চলতে হবে মিনিমাম। এবং একটা মিনিমাম রিকোয়ারমেন্টের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে সাইন করতে হবে। অনেকে বলে না, সাইন করতে আমার ভালো লাগে না, আমার সম্মান ক্ষুণ্ণ হয়, কিন্তু এটা কিন্তু নয়। আবার সাইনেও দেখেন, আমাদের এমন ক্লায়েন্ট আছে, আপনি নিজেও দেখেছেন যে তিনি 2008 থেকে 2007 থেকে ইনফ্যাক্ট 11 বছর সাইন করে যাচ্ছেন। 11 বছরে তাকে কিন্তু কখনো তারা ডিটেন করেনি, অথচ উনি কিন্তু প্রতি মাসেই আমাকে ভয় করে বলে যে না না, আমি সাইনে যাচ্ছি, আমার যদি একটা কিছু হয়। তো আমার সবসময় একটাই কথা বলা থাকে, দেখেন আপনাকে 11 বছরও তারা যেহেতু পাঠাতে পারেনি, ভবিষ্যতেও তারা পারবে না, এটা নিয়ে আমরা ফাইট করে যাচ্ছি। আর আপনার তো একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছেই। আবার এমনও অ্যাপ্লিকেন্ট আছে যাদেরকে প্রথম সাইনিং ইন থেকেই তাকে ধরে তারা পাঠিয়ে দেয়। কিন্তু আমরা যেটা একটু আগে এক দর্শকের অনুদান বলছিলাম যে একটু আমি ইন্টারাপ্ট করব, কলার আছেন আমাদের লাইনে, দেখি কে আছেন এজবের সাথে কথা বলার জন্য। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা ভালো আছেন? আপা জি ভালো আছি। দর্শক আপা, আমি সলিসিটার স্যারের সাথে কিছু কথা বলতে চাই। জি বলেন। আমি 2014 ভিসা পাইছিলাম আপা, আমার হিউম্যান রাইটসের উপরে। বাদে আমার হাজবেন্ডে 2.5 বছর ধরে কোনো অ্যাপ্লাই করছে না। এখন অ্যাপ্লাই করলে কি আমার এই ভিসা দিবে? আপনার কি কোনো বাচ্চা আছে আপা? আপনি টিভি ভলিউম মিউটে দিয়ে আমরা ফলো করব। আপনার কি কোনো সন্তান সন্ততি আছে? জি, আমার ব্রিটিশ 2টা বাচ্চা আছে। জি, আপনি যদি এখন আবার অ্যাপ্লাই করেন ওই বাচ্চার গ্রাউন্ডে, আবার হয়তো আপনি ভিসা পাবেন, তবে আবার আপনার ওই 10 বছরের যে সিস্টেমটা সেটা আবার আপনার জন্য শুরু হবে। আছে, একটা 7 বছরের আর একটা 13 মাসের। জি, আবার যদি এখন আপনি অ্যাপ্লাই করেন, আপনাকে প্রথমে আপনি একটা ব্যাখ্যা দেবেন যে কেন আপনি ভিসাটা রিনিউ করেননি, নাম্বার 1। নাম্বার 2, ওই বাচ্চারা আপনাদের সাথে আছে, আপনি তাদের লুক আফটার করছেন, এটা দেখানোর পরে ওরা ইনশাআল্লাহ আবার আপনাকে ভিসা দেবে, তো আবার আপনার 10 বছর আবার নতুন করে শুরু হবে। হ্যালো দর্শক, আশা করি আপনি শুনছেন আপনার প্রশ্ন উত্তর। জি আপা, আর একটা 2টা প্রশ্ন। জি খোকা। আমি কি যদি এখন যদি আমার হাজবেন্ড অ্যাপ্লাই করে, বাট আমি কি ভিসা পাইলে আমি দেশে আমার মা অসুস্থ দেখতে যেতে পারবো? আপনি ভিসা পেলে সব সময় যেতে পারবেন, খালি একটাই উপদেশ যে লং টাইম থাকবেন না। এই দ্যাটস ইট। থ্যাংক ইউ কলার। প্রিয় দর্শক, একটু জাস্ট আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়ার জন্য যে আপনার টিভি ভলিউম অফ করে বা মিটে দিয়ে আমাদের সাথে ফোনে জাস্ট কথা বলবেন, তাহলে আমাদের জন্য ইজি হবে কোশ্চেনগুলো শুনতে এবং বুঝতে। নেক্সট কলার কাছে চলে যাচ্ছি। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো। আমার একটা কোশ্চেন ছিল। আমার ওয়াইফ এখানে আসছে 2014-এ অ্যাজ এ টিয়ার 1 জেনারেল ডিপেন্ডেন্ট। এখন ওর আইএলআর অ্যাপ্লিকেশন হবে 2019-এ। আমি আর ইন দ্য মিন টাইম আমি ব্রিটিশ সিটিজেন হয়ে গেছি 1.5 years। এখন আমার ওয়াইফ কি আপনার আইএলআর পাওয়ার পরেই, আইএলআর কার্ড পাওয়ার পরে সাথে সাথেই
ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ এ ডিপেন্ডেন্ট অফ ব্রিটিশ সিটিজেন? পারবেন। জি দর্শক, হ্যালো, জি জি পারবেন, উনি পারবেন। পারবেন না? জি। তো আচ্ছা, তো উনাকে আমার ওয়াইফকে 5 বছরের জন্য মানে 1 বছর আইএলআর হোল্ড করে ওয়েট করতে হবে না? জি না, কারণ নিয়ম হচ্ছে যে যদি আপনি অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন উনি যদি এদেশে 3 বছর থাকেন এবং তার স্পাউস যদি ব্রিটিশ হয় তাহলে উনি পারবেন। আচ্ছা, ঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ কলার। নেক্সট কলার কাছে চলে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। আমার আর একটা প্রশ্ন আছে, আমার কি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে? জি লাগবে না। ও আচ্ছা, থ্যাংক ইউ। আর এখন কি অ্যাপ্লাই যদি আমার হাজবেন্ডটা করে, তো আমারটা ভিসা কি হবে ভাই? আপনি অ্যাপ্লাই করলে আমি বললাম যে আপনি ভিসা পাবেন, কিন্তু আপনি দুটো জিনিস দেখাবেন। একটা হচ্ছে আপনি কেন ভিসাটা রিনিউ করলেন না, কেন আপনি ওভারস্টে হলেন, এবং সেকেন্ডলি আপনার বাচ্চারা আপনার সাথে থাকে এবং আপনি তাদের প্রাইমারি কেয়ারার। ঠিক আছে? হ্যালো দর্শক, বুঝতে পারছেন আপনার কোশ্চেন? জি আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ব্রাদার। ওকে, থ্যাংক Welcome. ইউ কলার। নেক্সট কলারের কাছে চলে যাচ্ছে। হ্যালো। আচ্ছা, আই থিঙ্ক আমরা কলারকে আবারও হারিয়ে ফেলেছি। দর্শক আপনারা আবারও ট্রাই করুন, আমরা আপনাদের সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকলাম। তো রেজি ভাই, আমরা যাচ্ছি আমরা যে বলছিলাম ক্লায়েন্টদের এক্সপেকটেশন নিয়ে, তো ওখানে এক্সপেকটেশন এটা বললেন যে অনেকের আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকে। অনেকে যখন এদেশে আসেন তারা মনে করেন যে তারা আসছেন তারা ফিরে যাবেন না, তারা কোনো না কোনোভাবে থাকবেন। এটা তো ওইভাবে সম্ভব নয়। আপনি যদি কোনো না কোনো ইমিগ্রেশনের কোনো রুলের আন্ডারে যদি আপনি কোয়ালিফাই না করেন, বা ইউরোপিয়ান ইউনিয়নের ল বা অন্য কোনো মানবিক কোনো কারণ আপনার না থাকে, তাহলে আপনি থাকতে পারবেন না। তো অনেকে এখানে আসেন এবং অনেকে এসে একটার পর একটা মিনিংলেস অ্যাপ্লিকেশন করেন। সবচেয়ে যেটা ভালো দিক, যেটা এদেশে অনেক সময় কিন্তু আপনাকে তারা একটার পর একটা অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়ে যাচ্ছে। অন্য কোনো দেশ হলে হয়তো প্রথম অ্যাপ্লিকেশনের পরেই আপনাকে আটকাতো। আমরা দেখেছি অনেক অ্যাপ্লিকেন্ট আছে যারা 5-6 বছর দেশে আছেন, একটার পর একটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু করে গেছেন 7-8 বছর। সর্বশেষে কি তারা যে এন্ডেড আপ উইথ অ্যান অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। তো এইভাবে তারা কিন্তু আছেন এবং তারা থাকতে পারছেন। তো এটা যে সর্বক্ষেত্রে সাকসেসফুল। আবার ইন্টারপ্ট হচ্ছে, দর্শক লাইনে আছেন, দেখি কে আছেন রাজু ভাইয়ের সাথে কথা বলার জন্য। হ্যালো হ্যালো কলার। আবার কলারকে আমরা হারিয়ে ফেলেছি। ফাইন, ঠিক আছে। হ্যালো, আচ্ছা, আবার কলার ব্যাক করলে আমরা ফিরে যাব। তো রাজু ভাই, আমরা বলছিলাম যে সেটা এখন এটা তো ধরেন আপনার ওই যেটা এক্সপেকটেশন আসলেই কোনো না কোনোভাবে থাকা যাবে এবং নানা রকম, এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি কমিউনিটি বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে। এই ধরনের অ্যাপ্লিকেশন করা যায়, ওই ধরনের অ্যাপ্লিকেশন করা যায়। যেমন কিছুদিন আগে আমরা শুনতাম সবাই ইইউ কোনো আত্মীয় স্বজন থাকলে তার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারসে থাকতে পারবে। আপনি জানেন যে তার যে টেস্ট কত কঠিন, এবং খুব কম অ্যাপ্লিকেন্টই কিন্তু ওই গ্রাউন্ডে থাকার পারমিশন পেয়েছে। কিন্তু প্রায় দেখেন আমাদের কমিউনিটির একটা বিরাট অংশ কিন্তু ওই অ্যাপ্লিকেশন করে বসে আছে এবং সিগনিফিক্যান্ট নাম্বার কিন্তু রিফিউজ হয়েছে। তারপরে আমার মাঝখানে আরেকটা এবারে হিরিক পড়লো কি, সেট অ্যাপ্লিকেশন করলে হবে। সেটটা কি? সেটা হচ্ছে যে সেটেলমেন্ট সেটেলমেন্ট ওতে কেউ কোয়ালিফাই করুক বা না করুক, তার কিন্তু স্পেশাল ক্রাইটেরিয়া আছে যে কোন কোন ক্ষেত্রে সেটও আপনি ব্যবহার করবেন। একটা আপনি জেনারেল ক্রাইটেরিয়া আছে যে আপনি যদি অন্য কোনো গ্রাউন্ডে না পান, সেটও করা আর একটা সিম্পল এফএলআর অ্যাপ্লিকেশন করলে তো সেম। কারণ এখন তো আর অন্য গ্রাউন্ডে আপনাকে সরাসরি ইন্ডিভিজুয়ালি ট্রিটমেন্ট দেয় না, কিন্তু সেটোর ফি অনেক, আপনি দেখেছেন প্রায় 2300 পাউন্ডের মতো ফি। এই ফি দিয়ে অ্যাপ্লিকেশন করে দেখা গেল যে আবার তারা নাকচ হলো। এবং কেউ বলে না সেটও করলে আমাদেরকে অ্যাপিলের রাইট দেবে। আমি অনেক ক্ষেত্রে দেখতে যে সেটও করলো, কারণ এটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন, তারা আপনাকে সার্টিফিকেট দিয়ে বলবে দেশে গিয়ে তুমি অ্যাপিল করো। আবার ইদানিং দেখি শুরু হয়েছে, আমাকে কালকে একজন বলছিল যে তারা শুনেছে সবাই বলছে নাকি এদেশে নতুন আইন করেছে 5 বছর থাকলেই অ্যাপ্লাই করা যাবে। তা আমি বললাম যে এটা তারা যেটা শুনেছে এটা হচ্ছে যে ইউ নাগরিক যারা দেশে 5 বছর আসছে, তারা যদি টিটি রাইট এক্সারসাইজ নাও করে, কাজ নাও করে, ঘাপটি মেরে বসে থাকে, 5 বছর থাকলে তারা এদেশে অ্যাপ্লাই করতে পারবে। এটা ইউ নাগরিকের জন্য প্রযোজ্য। দেখুন সেটাকে তারা কীভাবে পাবলিসাইজ করছে যে অ্যাজ ইফ যারা এই দেশে 5 বছর আসে এরাই অ্যাপ্লাই করলে পাবে। তো এইসব কারণে মানুষের
একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন তৈরি হয়, মনে করতে পারে বুড়ি বুড়ি লোক পাচ্ছে। এবং আপনাকে আমি বারবার করে বলছি যে দেখেন ইমিগ্রেশনের ল এবং তাদের ডিসকাশন বিভিন্নভাবে তারা এক্সারসাইজ করে। যেমন ধরুন 7 বছরের বাচ্চার রুল, এক সময় আপনি দেখেছেন যে 7 বছরের বাচ্চা থাকলে এটা অলমোস্ট এটা একটা ব্লাঙ্ক চেকের মতো কাজ করেছে। জি, তারপরে আপনি দেখেছেন 2012 পরে ল ক্রমশ কঠিন হওয়া শুরু করলো, হতে হতে এমন একটা পর্যায়ে গেল যে তখন কোনোভাবেই 7 বছরের কেস আমরা পেলাম না। কোর্টে গেলেও দেখা গেল কোর্টের ভিউ চেঞ্জ হয়ে গেছে। ইদানিং আমরা তাই দেখতে পাচ্ছি যে অনেক 7 বছরের ক্ষেত্রে কোর্টের চাইতেও হোম অফিসে নমনীয় হয়ে গেছে। আমাদের প্রায় 7-8টা কেসে অ্যাপিলের আগে হোম অফিস কিন্তু উইথড্র করে নিয়ে গেছে যে গ্রাউন্ড দেবে। আবার এমনও আমি ঘটনা শুনেছি যে যেখানে অ্যাপ্লিকেশন করা হয়নি ফ্যামিলি সাইন করে যাচ্ছে, তাদের বাচ্চা আছে 7 বছরের উপরে, তাদেরকে হোম অফিস চিঠি পাঠায় বলেছে যে তোমাদের সাইন করতে হবে না, তোমাদের আমরা লিভ দেবো উইদাউট অ্যাপ্লিকেশন। আমাকে বলেছে, আমি জানি না এরকম ঘটনা ঘটেছে কিনা। এটা আপনি দেখেন যে এইটা আপনি কী করে বলবেন, তাদের যে ডিসকাশন, তাদের দেশ, তারা যদি কাউকে থাকতে দেয় আমার আপনার তো বলার কিছু নাই। আমরা দেখব আইনের ভিতরে আপনার অবস্থানটা কী। যেরকম এরকম একটা ঘটনা ঘটে, এটার এক্সপেকটেশন বাড়ায় দেয় মানুষের মনে। অনেক মানুষ মনে করতে হবে যে করিম পেয়েছে, রহিম পেয়েছে, আমি কেন পাবো না। তো এই কারণে যে এক্সপেকটেশন ভেরি হাই হয়ে যায়। আর অনেকেই হয়তো অনেক আগে দেশে আসেন, আসার পরে তৎকালীন আইনের যে বদান্যতা তার সুযোগ তারা পেয়েছেন। এখন তারা আত্মীয় স্বজন আনে, বলে হ্যাঁ আমি যখন আসছিলাম তখন তো কিছুই লাগে না, তো এখন কেন লাগবে। জি, থ্যাংক ইউ রাজু ভাই, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। প্রিয় দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে, ইনফ্যাক্ট রাজু ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার একটা ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ব্যাক করব, আমাদের সাথে আপনারা থাকবেন।